Welcome to Sunrise Presents Didi No.1 Season 8, co-powered by Burberry's Clean Fresh এবং Sunfaced Mare Life. Cosmetic partner iTex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং Darshan Super 3 আগরবাতি। শিক্ষার আলো জ্বালছে দিদি, বদলে দিল স্কুলের রূপ। কুড়ে ঘর থেকে পাহাড় চূড়ায় দিদিকে দেখে সবাই চুপ। আমার দিদি চাকরি করে, পরিবারের গর্ব আজ। আমার আরেক প্রফেসর দিদি করছে মানুষ গড়ার কাজ। এমনই চারজন দিদির সাথে আগামী 1 ঘন্টা হয়ে উঠবে জমজমাট। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছে লক্ষ্মী ঘোষ। নমস্কার দিদি, আমি এসেছি হাবড়া থেকে। জীবন যুদ্ধে খাদে পড়ে কিভাবে পাহাড় যায় সেই গল্পই তোমার সঙ্গে করতে। তোমার গল্প শুনবো লক্ষ্মী। দেবযানী চ্যাটার্জি। নমস্কার রচনা, আমি দেবযানী চ্যাটার্জি। আমি উত্তরাখণ্ড থেকে এসেছি। আমি আইএম কাশীপুরের প্রফেসর। আচ্ছা। তো আমার ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত যা যা ছোট ছোট গল্প এবং কিছু ইমোশনাল গল্প আছে, তার কারণ আমি একজন অ্যানিমাল রেস্কিউয়ার। ও, তো ওই সব কিছু মিলিয়ে আমি তোমার সঙ্গে একটু গল্প করতে। তাহলে অনেক কিছু শোনার আছে আপনার কাছ থেকে দেবযানী। উত্তরাখণ্ড থেকে এসেছেন, আপনাকে ওয়েলকাম এবং গল্প করব। থ্যাংক ইউ সো মাচ। রূপা চ্যাটার্জি। নমস্কার দিদি, আমি বেলগড়িয়া থেকে এসেছি। আমি প্রাইমারি স্কুলের টিচার। আমার স্কুলটা কিভাবে শুরু হয়েছিল সেই সমস্ত গল্পই আজকে তোমার সাথে করব। নিশ্চয়। শুভ্রা সাহা। নমস্কার দিদি, আমি এসেছি দমদম থেকে। ছোটবেলাটা আমার কেটেছে চরকির মতন এবং এখন আমি অনেকটা বলতে পারো দশভুজা হয়ে 10 দিক সামলাচ্ছি যেভাবে, সেই গল্পই আমি তোমার সঙ্গে করতে। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি নেভার জয়ন্তী। খাদে পড়ে পাহাড় জয় লক্ষ্মী, কি করো তুমি? অ্যাকচুয়ালি আমি মাউন্টেনিয়ার, ওকে। পাহাড়ে যাই। আর বাই প্রফেশন পুলিশ। ও আচ্ছা, তো এই পাহাড় জয়টা অ্যাকচুয়ালি খুব সহজে হয়নি, খুব কঠিন পরিশ্রম। হ্যাঁ, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে হয়েছে। বড় হওয়াটা কোথায় লক্ষ্মী? হাবড়ার প্রত্যন্ত গ্রাম বামিহাটি তালতলা, সেই গ্রামে বড় হওয়া। তো সেখান থেকে পুলিশে কিভাবে জয়েন করলে? অ্যাকচুয়ালি আমাকে কিছু একটা করতে হবে, সেই উদ্দেশ্যে পুলিশে জয়েন করা। হ্যাঁ। আগে পুলিশে জয়েন করেছো? না, আগে আমি মাউন্টেনিয়ার। তো সেটা কিভাবে হলো? পুলিশে চাকরির জন্যই আর কি আমি এনসিসিতে ভর্তি হই। এনসিসি থেকে জানতে পারি যে রক ক্লাইম্বিং কোর্স বলে একটা কোর্স হচ্ছে, আর সেখানে 4 দিনের একটা সার্টিফিকেট দেবে। অলরেডি আমি তখন পুলিশের ইন্টারভিউ লেভেল অবধি চলে এসেছি ক্রস করে। তো ইন্টারভিউ দিতে গেলে একটা এক্সট্রা কোয়ালিফিকেশান সার্টিফিকেট থাকলে সাপোর্ট পাবো আর কি, সাইড সাপোর্ট। যার কারণে ওই পাহাড় প্রথম যাওয়া আর কি, ওই সার্টিফিকেটের জন্য অ্যাকচুয়ালি চাকরির জন্য আর কি পাহাড়ে যাওয়া, চাকরি পাওয়ার জন্য। তো এই রক ক্লাইম্বিং শেখা বলো, এনসিসি করা বলো, এগুলো তো একটা খরচার ব্যাপার, প্রচুর টাকা পয়সা লাগে তার জন্য। তো তুমি কি সচ্ছল পরিবার থেকে এসেছিলে? আমি একদমই সচ্ছল পরিবার থেকে আসিনি। আমার একদম শুরুটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছিলো। আমি ক্লাস 5 থেকে যখন ক্লাস 6-এ উঠি তখন আমি পড়াশুনো ছেড়ে দিয়েছিলাম। মানে 6-এ উঠে অনেক বই খাতার কেনার ব্যাপার ছিল বা আরও অনেক কিছু বিয়ে ছিল, যার কারণে আমার পড়াশোনাটা ওখানে শেষ হয়ে যায়। তখন আমি বাড়িতে এসে খুব কান্না করি, ভীষণ কাঁদি। আমার মা দেখে, মাও খুব কাঁদেন। তারপরে মারও মনে হয় যে না, মেয়েকে পড়াতে হবে। তো তারপর থেকে মায়ের স্ট্রাগল শুরু করে নতুন করে। মা মিষ্টি বিক্রি করেন, 2 হাতে কেটলি নিয়ে পাইকারি মিষ্টি কিনে পাড়ায় পাড়ায় বিক্রি করতেন। আর আমাকে আবার ক্লাস 6-এ ভর্তি করলো। বাবা কিছু করতেন? বাবা ভ্যান চালাতেন। তো তুমি কি একমাত্র মেয়ে ছিলে? আমি একমাত্র মেয়ে নই, আমার ভাই আছে, আমরা 2 ভাই বোন। তো খুব কষ্ট করে মানুষ হওয়া। একদম। যাই হোক, তারপর ওখান থেকে মাধ্যমিক পাস, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর এনসিসি, এইভাবে এগোতে এগোতে কখন যেন আমি পাহাড়ে ঢুকে পড়েছি। এখন আমার পাহাড়টাই সব, মানে চাকরিটার জন্য পাহাড় ছিল, এখন পাহাড়ের জন্য সব কিছু। রক ক্লাইম্বিং শেখার পর প্রথম কবে জার্নি করলে পাহাড়ে? ওয়াইএসডি স্কলারশিপ পেয়ে, মানে স্পন্সরশিপ পেয়ে, গভর্নমেন্ট স্পন্সরশিপ পেয়ে আমি দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট থেকে বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স করি। আর এই পাহাড়ের লাইনে নিয়ে আসা বা পাহাড় করতে পারবো, আমাকে দিয়ে পাহাড় হবে, এইটা একমাত্র বিশ্বাস করতেন হচ্ছে আমার গুরুদেব
মিস্টার অমিত কুমার দে, ওনার গাইডনেসেই আজকে আমি মাউন্টেনিয়ার বা এর পরের কোর্সগুলো করতে পেরেছি। বেসিক, অ্যাডভান্স, MY, মানে 3টে কোর্স আমি 3 বছর পর 3 বছর করি, 1 মাস করে একটা কোর্স। 3টে কোর্সে আমি ওয়াইএসডিএ স্পন্সর পেয়েই করেছি। তো এই যে এত বছরের কেরিয়ার তোমার মাউন্টেনিয়ারিংয়ে, কোথায় কোথায় গেছো? 2016 সালে অ্যাডভান্স ট্রেনিং শেষ হয় আমার। ট্রেনিং শেষ করে গেছিলাম হিমাচল প্রদেশের মেন্থোসা পিক, সেকেন্ড হাইস্ট পিক মেন্থোসা। ওখানে আমরা টোটাল মেম্বার ছিলাম 19 জন, আমি একা মেয়ে ছিলাম। আমরা 7 জন সামিট করেছিলাম, আমি সামিট টিমে ছিলাম। তারপর যাওয়া হচ্ছে আপনার 17 সালে আননেমড রাধানাথ শিকদার, উত্তরাখণ্ডে। এগুলো সব কত উঁচু লক্ষ্যে? উত্তরাখণ্ডে যেটা বললাম 6204 মিটার। পুরোটা উঠেছো? হ্যাঁ, আর এর আগে একদম শুরুতে যেটা আমি বললাম হিমাচল প্রদেশের মেন্থোসা, ওর হাইট ছিল আপনার 6444 মিটার। ভারতবর্ষের মধ্যেই ট্রেকিংটা করো মেইনলি? ভারতবর্ষের মধ্যে তো করছি, আর এই রিসেন্ট গেছি হচ্ছে আমি ইউরোপের সর্বোচ্চ পিক মাউন্ট এলব্রুস। এই 27শে অগস্ট আমি সামিট করেছি, সেকেন্ড বাঙালি মেয়ে। বিদেশের পাহাড়ে যখন উঠলে, দ্বিতীয় বাঙালি মহিলা, আর যখন ডেস্টিনেশনে পৌঁছলে তখন কিরম মনের মধ্যে হচ্ছিল? যখন যাচ্ছি তখন আমি জানতাম যে আমি পারবো বা আমাকে করতে হবে, কিন্তু আলটিমেটলি যখন আমি ব্যাপারটা করে ফেলেছি তখন আর আমার বিশ্বাস হচ্ছে না আমি সত্যি কি পুরো চূড়াটাতে উঠেছি, না অন্য আরেকটা চূড়া অন্যদিকে কোথাও আছে, অন্যদিকে তাকিয়ে দেখছি কোথাও কিছু আছে কিনা। তারপর দেখলাম না, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হাইস্ট। এত কষ্ট করে এই জায়গায় এসে পৌঁছেছে লক্ষ্মী, মা বাবা একটু ভালো আছে আগের থেকে এখন? অনেক ভালো আছে এখন। আমার ভাইও কাজ করছেন, বাবা ভ্যান চালান, বাট ভাই আমি দুজনেই বারণ করেছি, বলে ঠিক আছে চলছি যতক্ষণ চলতে পারি। ব্যস্ততার জন্য কাজ করছে, ঠিক আছে, ব্যস্ত থাকবে, ঠিক আছে, এখন তার প্রয়োজনে অতটা কাজ করছে না। মায়ের বক্তব্য হচ্ছে যতক্ষণ কাজ করবো ততক্ষণই ভালো থাকবে। একদম। মা এসছেন তো? মা এসছেন। মা কতটা গর্ববোধ করেন? মেয়ে তো দ্বিতীয় বাঙালি মহিলা যে ইউরোপের সব থেকে উঁচু চূড়ায় উঠেছে। বিশাল গর্ববোধ করি। হ্যাঁ, নিশ্চয়ই গর্ববোধ করা উচিত। খুব ভালো লক্ষ্মী, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক তুমি ইউ। প্রমাণ করে দেখিয়ে দিয়েছো এবং তোমার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ভালো থেকো এবং এভাবে জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। লক্ষ্মীর গল্প আরও একবার প্রমাণ করে যে গ্রাম থেকে উঠে এসেও যে পৃথিবী জয় করা যায়, পর্বতের চূড়া জয় করা যায়। লক্ষ্মী ঘোষ হচ্ছে তার উদাহরণ। অল দ্য বেস্ট লক্ষ্মী। দেখবো এবার সকলের জন্য কি খেলা আসছে। আজকের খেলাটা হচ্ছে সানরাইজ মশলাদার গেম। সানরাইজের বিভিন্ন ধরনের মশলা যা প্রত্যেক দিন আমাদের খাবারকে সুস্বাদু করে তোলে, সেই মশলার 5টা প্যাকেট এখানে রাখা আছে। যে কোনো 3টে মশলা এনে এই 3টে মশলা এনে ঢালতে হবে। কে কত তাড়াতাড়ি করতে পারে। যে সবার আগে শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে লক্ষ্মী। রেডি লক্ষ্মী, স্টার্ট। এবার কাটো, কোনাকুনি কাটবে, বেশি বড় করে কাটবে না, তাহলে বাইরে পড়ে যাবে। ভালো করে ঢালো, বাইরে যেন না পড়ে। ডান। লক্ষ্মী 3 রকমের সানরাইজ মশলাদানিতে পড়েছে 2 মিনিট 52 সেকেন্ডে।
ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 co-powered by Berger Easyclean Fresh Sunfeast Marine Life. Cosmetic partner Itex Dazzler, jewelry partner HK Dotto Jewelers, special partner Cucina Small Appliances এবং দর্শন সুপার 3 আগরবাতি। দেবযানীদির সাথে কথা বলবো। উত্তরাখণ্ড থেকে এসেছেন আপনি দিদি, কোথায় থাকেন ওখানে? আমি ওখানে কাশীপুরে থাকি, ওটা একদম বর্ডার অফ ইউপি আর উত্তরাখণ্ডের বর্ডারে পড়ে, জাস্ট স্টার্ট অফ উত্তরাখণ্ড আর কি। কিন্তু বাড়ির থেকে আমাদের পাহাড় টাহাড় সব দেখা যায়। আমি IIM ক্যাম্পাসেই থাকি, তো ওখানে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই প্রফেসর। আর তাছাড়া হচ্ছে অ্যানিমাল রেস্কিউয়ারের মধ্যে মেনলি ডগ, যেটা আমাদের এখন প্যাশন থেকে অলমোস্ট মানে ভীষণ একটা টাইম কনজিউমিং ব্যাপার এবং প্রচণ্ড একটা ইমোশনাল কানেক্ট আর কি। মানে যেহেতু আমরা কলকাতাতেই বর্ন অ্যান্ড ব্রট আপ, এইখানে অনেকটা বেশি অভ্যস্ত হয়ে গেছিলাম। এখানে কিছু হেল্প চাইলে অনেক জায়গায় পাই, কিন্তু ওইখানে আমাদের কোনো অ্যাক্সেস কিচ্ছু নেই। এবং যখন আমি প্রথম ওখানে গিয়ে পড়লাম, আমি দেখলাম ওখানের মানুষ অ্যানিমাল বার্থ কন্ট্রোল বলে যে কিছু জিনিস আছে সেটাই জানে না। তো আমি যত রুলস রেগুলেশনস ইত্যাদি, এমনিতেই প্রফেসর মানুষ, ওইগুলো সবসময় হাতে নিয়ে ঘুরছি। মেয়রের সাথে SDM এর সঙ্গে ওনাদের সাথেও দেখা করেছি, এখানে প্লিজ কিছু করুন। তার কারণ পপুলেশন বাড়লেই এই যে একটা হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্ট সব জায়গায় হয়, ভীষণভাবে ক্রুয়েলটি ফেস করতে হয় তাদেরকে, সেইগুলো নিয়ে আমাদের ফাইট করতে হয়। এবং সেটা যে এতটা ইমোশনালি ডিস্ট্রেসিং যে যেই জীবটা কথা বলতে পারে না এবং জাস্ট হয়তো একটু খাবারের জন্য সে কোথাও যাচ্ছে, কিন্তু তাদেরকে মানুষ অনেকভাবে হার্ম করে। তো চেষ্টা করছি, চালাচ্ছি। আপনাদের চোখে পড়তো এটা? হ্যাঁ, আমরা আসলে যখন কলকাতায় ছিলাম, আমার বিয়ের পর আমার হাজব্যান্ড একটু প্রো ডগ ছিল। তো ও যখন প্রথম রেস্কিউ করে, শি ইজ আ ব্রিডার রেস্কিউ, গোল্ডেন রিট্রিভার। ওকে হয়তো ওরা পুট ডাউন করে দিত, তো তারপরে তো ও সেখান থেকে রেস্কিউ করে ওকে নিয়ে আসে। তারপর যখন ও এলো, ওর নাম জুবি, তো জুবিকে আমরা তো সুস্থ করে তুললাম, ভালো করলাম টাচউড। তো সেইটা করতে করতে আমার এত বেশি ইমোশনাল একটা কানেকশন তৈরি হলো। এবং তারপরেতে শুধু বাড়ির নয়, আমরা অনেককে খেতে দিতাম, স্ট্রিট ডগদের খেতে দিতাম। তার থেকে শুরু হয়ে গেল স্টেরিলাইজেশন, যেটা নানা রকমের NGOদের সঙ্গে আমরা কানেক্ট করে পেমেন্টের বেসিসে তাদের এগেনস্টে করাতাম। ভ্যাকসিনেশন ড্রাইভস, অ্যাডপশন, মানে ইন্ডিয়ার অনেক জায়গায় অ্যাডপশন করিয়েছি, ফ্রম নাগপুর টু সাউথ ইন্ডিয়া, আসামের জওয়াই জায়গা, সেখানেও তারা খুব ভালো আছে, এরকম কিছু পোস্ট পাই। তো সেই করতে করতে মানে এখন মানে ডিপ ডাউন। তো সেটা কি আপনি আর আপনার হাজবেন্ডই করেছিলেন, না পাশে আরো মানুষকে পেয়েছিলেন? এখনো তাই করছেন? হ্যাঁ, মানে কলকাতায় হয়তো তাও পেয়েছি, বিকজ কলকাতায় এটার নিয়ে একটু অ্যাওয়ারনেস আছে। কিন্তু আমরা যেই জায়গায় এখন গিয়েছি সেখানে মানে আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। ওখানে আমরা প্রচণ্ড কষ্ট করে, সে অনেক দূর থেকে ডাক্তার আনিয়ে নিজেদের অনেক এক্সপেন্স দিয়ে 3জন কমিউনিটি ডগসকে স্টেরিলাইজ করিয়েছি। এবং সেটা শীতকাল ছিল এবং কাশীপুরে প্রচণ্ড ঠান্ডা পড়ে, প্রায় 0 টেম্পারেচার হয়ে যায় এবং ভেরি ফগি, মানে 12টা-1টার সময়ও একদম 2-3 ফিট ডিস্টেন্স দেখা যায় না এরকম। তো সেই সময় ওদের অপারেশন হয়েছিল। যখন ওদের আমাদের বাড়িতে রেখেই সেবা শুশ্রূষা করে যখন ঠিক হলো, ওদের আমি জ্যাকেট কিনে দিয়েছিলাম, নিয়ে ওই জ্যাকেট পরে ওরা বেরিয়েছে, একটা বাচ্চা বেরিয়েছে। তখন অনেকে এসে বললো যে তো ইয়ে তো আপকা কুত্তা হ্যাঁ, ইয়ে বাহার কিউ ঘুম রা হ্যায়, মেরে এলাকে কো কাটেগা না। বললাম যে এটা তো আমাদের কুকুর নয়, আমরা জাস্ট এটা করছি। নেই নেই, এবার সেটার পরে দ্যাট গট এসক্যালেটেড, মানে সেটার পরে তারপর বললো আমায় অ্যাটাক করেছে, হ্যানা হয়েছে, ত্যানা হয়েছে, সোসাইটির লোক চলে এলো। তারপরেতে আমি বলছে ম্যাডাম ये आपका कलकत्ता नहीं है। বললাম ঠিক আছে, আপকা কাশীপুর है ना, जो करना है कर लो। তো কেন মনে হয় ওখানকার মানুষ কি বুঝতে চায় না, না অমানবিক কেন এতটা? অমানবিক ঠিক বলবো না, বাট আনঅ্যাওয়্যার। তো ওদের জন্য কি আলাদা জায়গা করে দিয়েছেন একটা? আমি আমার পার্সোনালি করেছি। আমার বাড়িতে 4 জন আছে, তার মধ্যে 4 জনই রেস্কিউ, 3 জন ইন্ডিয়ান, আর একটা আমি জায়গা কিনেছি ওদের জন্য, পুরো বাগান টাগান বানিয়েছি, ঘর বানানো, কুলার টুলার সব দেওয়া। তো সেইখানে আমার আরও 11 জন থাকে। পড়াশুনো নিয়ে এত ব্যস্ত, আপনি প্রফেসর একজন, আমি পড়াচ্ছেন আপনি, তারপরে আপনি এত কাজ করেন কি করে? ভীষণ ডিফিকাল্ট, মানে আমার প্রত্যেকদিন মোটামুটি শোয়ার টাইম হয়তো অ্যারাউন্ড 4 আওয়ার্স, তাছাড়া আমি পারি না। দেখেন আমার এইসব কাজ টাজ করে রাত্রিবেলা পড়তে বসি যখন, তখন হয়তো 12টা বেজে যায়, শুতে শুতে 2-2:30। সকালবেলায় আমায় 5:30-6টার মধ্যে উঠতে হয়। প্রচুর প্রাণীর দায়িত্ব অফকোর্স, এবং লোকজনের কথাও প্রচুর শুনতে হয়। এর জন্য সবার কথা শুনতে গেলে তো নিজেরটা করতে পারবে না। খুব ভালো উদ্যোগ নিয়েছেন দেবযানীদি। এবার যদি ওখানকার মানুষদের একটুখানি হতে পারে, দেখা যাক, হলেই ভালো। সেন্স আসে, একটুখানি অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করে আর কি। খুব ভালো লাগলো পরিচয় হতে দেবযানীদি, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।
দেব জানিয়ে দিই 3টে সানরাইজ রান্নার মশলা ঢেলেছেন 1 মিনিট 23 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার ইজিক্লিন ফ্রেশ সানফিস্ট মারি লাইফ, কসমেটিক পার্টনার আইটেক্স ড্যাজলার, জুয়েলারি পার্টনার এইচকে দত্ত জুয়েলার্স, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং দর্শন সুপার 3 আগরবাতি। রূপাদি, স্কুলের স্মৃতির গল্প বলবেন। আমি এখন বেলগড়িয়া একটা স্কুলের প্রধান শিক্ষিকা। প্রথম শুরু হয়েছিল আমি 2005 সালে কাকিনাড়ায় একটি ইটভাটার মধ্যে একটি প্রাইমারি স্কুল ছিল, সেখানে আমি জয়েন করি। কিন্তু গিয়ে দিদি দেখছি যে স্ট্রাকচার আছে, বেঞ্চ আছে, কিন্তু আমার ছাত্রছাত্রী নেই। তা আমার স্যার আমাকে নিয়ে গেছেন স্কুলে। যাওয়ার পর আমি বললাম, স্যার স্টুডেন্ট? বলছে, দিদিমণি আমি 3 মাস আগে জয়েন করেছি, আমিও স্টুডেন্ট পাইনি, খুঁজে খাজে 3-4 জন আছে, আপনাকে আমি ডাকছি, ওরা আসছে স্কুলে, আপনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথম তো দিদিমণি পেন নাম করতে করতে তো আসলো। আমি বললাম যে তোমরা স্কুলে আসো না কেন, স্কুলের টাইম হয়ে গেছে, স্কুলে আসো না কেন? দিদিমণি মা খাবার রেখে যায়নি, দিদিমণি একট বোনকে দেখতে হয়, কেউ বলছে মা তো বলেনি আমাকে স্কুলে যেতে। আমি বললাম, আমি নতুন দিদিমণি এসছি তোমাদের স্কুলে, তোমরা কালকে থেকে স্কুলে আসবে। তো ওই কটাকে রাজি করালাম, করিয়ে খাতাটা নিয়ে বসলাম, বসে দেখছি যে ওরা কটা বাচ্চাকে ওরা চেনে। আমি বললাম, কালকে কিন্তু এদের কাছে আমাকে নিয়ে যাবে, আমি যাবো ওদের সাথে দেখা করতে। তা আমার যে ছেলেগুলো, হ্যাঁ, সেগুলো আমি যখন যাচ্ছি, কাঁচা রাস্তা, মাঝখানে পুকুর, ওই পারে দেখতে পাচ্ছি ওগুলো ঘুড়ি ওড়াচ্ছে। তা যেই ওরা চিৎকার করছে, দিদিমণি নতুন দিদিমণি আসছে, নতুন দিদিমণি আসছে, ওরা লাটাইটা ফেলে দিয়ে পুকুরের মধ্যে ঝাঁপ। এবার ঝাঁপ দিয়েছে, গলা বার করে দাঁড়িয়ে রয়েছে, আজ পুকুর থেকে ওঠো, উঠে স্কুলে আসো। দিদিমণি স্কুলের টাইম তো হয়ে গেছে, এখন তো স্কুলের টাইম না, যে স্কুলে তোমাদের টাইমে আসতে হবে না, তোমাদের সাথে গল্প করবো বলেই এসছি, তোমরা স্কুলে এসো। আস্তে আস্তে ওরা আসলো, পড়াটা কম গল্পটা বেশি করে ওদের ভেতরে আগে ঢোকার চেষ্টা করলাম যে কার কোথায় কি সমস্যা। তারপরে স্যারের সাথে আলোচনা করলাম যে স্যার এদের এরকম করলে হবে না। আমি বললাম যে রেগুলার স্কুলে আসবে গুড অ্যাটেন্ডেন্সের প্রাইজ আছে, বছরে দিতাম না, ওটা 3টে পর্বে আমাদের পরীক্ষা হয়, 3টে পর্বে আমি ভাগ করে দিয়েছি। প্রাইজ কি? একটা পেন্সিল। আমি অনেকদিন অবজার্ভ করেছি যে ও খাতা নিয়ে আসছে না, আর যদি তুই রোজ স্কুলে আসিস আমি ওদের প্রাইজ দেবো। কি দিলাম? 3টে খাতা দিলাম। এটাই ওদের কাছে অনেক বেশি, অনেক বড় পাওয়া যে দিদিমণি দিছে। তো ওই স্কুলে কতদিন ছিলেন? ওখানে ছিলাম 9 বছর। ও বাবা, ওই যে আমার মেয়েরা এসে দেখুন। হ্যাঁ, তাহলে 9 বছরে এখন পরিস্থিতি তো অনেক পাল্টে গেছে, অনেক বাচ্চারা পড়ে। তার মানে আমি 9 বছর করে চলে এসেছি ঠিকই, কিন্তু ওরা আমার এক একটা, আমার ছেলে যেমন আমার প্রাণ, আমার সন্তান, ওরাও আমার সন্তান। হ্যাঁ, মানে ওদের কোনো সমস্যা হলে ওরা দিদিমণিকে ফোন না করে থাকবে না। তো শুরু করেছিলেন তো একটা বাচ্চাও ক্লাসে ছিল না, সেখান থেকে 7 জন। হ্যাঁ, যেদিনকে ছেড়ে চলে এলেন কতটা বাচ্চা ছিল? যেদিন ছেড়ে চলে এসেছি দিদি, সেদিনকে আমার 70টা বাচ্চা ছিল। আমার মা কোনোদিন আমার স্কুলটা দেখেনি, তা মাকে বললাম মা চলো। তা আমি ওদের একটা গিফট, সবার জন্য একটা করে গিফট নিয়ে গেছি। কৌশিক বলে একটি বাচ্চা, তার আমি মাথা তোলাতে পারলাম না। ও যেই দেখেছে আমি নেমেছি রিক্সা থেকে, ও যে এইরকম করে মাথাটাকে নিচু করে বসলো, আমি মাথা তোলাতে পারলাম না। ও দাদা এসে বলছে, ভাই দিদিমণি কালকে থেকে আসবে না, একবার দিদিমণির সাথে কথা বল। আমি কথা কমু না, কেন দিদিমণি আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সে ওঠাতে পারলাম না, ছেড়ে চলে এসছি। জিজ্ঞেস করি স্যারকে, স্যার ওরা ভালো আছে? স্যার ভালো আছে? হ্যাঁ। স্যার বলে হ্যাঁ ভালো আছে। স্যারের কাছ থেকে নাম্বার নিয়ে একদিন কৌশিক আমাকে ফোন করছে। আর কৌশিক ফোন করছো, বাবার মোবাইল? না দিদিমণি, বাবার মোবাইল না। আর মোবাইলের টাকা কোথা থেকে পেয়েছো? তুমি বকবা না তো দিদিমণি? আর না বকবো না। কোথা থেকে বলো? বাবার পকেট থেকে? না না, তাহলে তো তুমি কথাই বলবা না। কি করেছে জানেন দিদি? এক বাড়ির ওই আপনার পাখির খাঁচা পরিষ্কার করেছে, পায়রার খাঁচা, সেখান থেকে 5 টাকা পেয়েছে। আর এক বাড়ির ঘুঁটে তুলেছে ওয়াল থেকে, তার 5 টাকা পেয়েছে। এই 10 টাকা দিয়ে সে আমাকে ফোন করছে, কেন? তুমি তো চইলা গেলা, স্যার তো ইংরেজি পড়ে, আমি তো মার খাই, হ্যাঁ তুমি আমার ছাত্রবন্ধু কিনা দাও। এবার ছাত্রবন্ধু কিনে দিয়েছি, স্যারের হাতে পাঠিয়ে দিয়েছি। স্যারকে বললাম, স্যার বেশি বকবেন না, হ্যাঁ ওদের, আমি তো সবে এসছি, ওদের একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে। তো এখন বেলঘড়িয়া থেকে অন্য কোনো স্কুলের সাথে অ্যাটাচ আছেন? হ্যাঁ, বেলঘড়িয়া একটা স্কুলে প্রাইমারি টিচার আমি হয়েছি, প্রধান শিক্ষিকা, এবং আমার স্কুলে আমি 400 বাচ্চা ধরে রেখেছি। বাহ,
রূপাদি, আজকে আপনি শূন্য থেকে শুরু করে আজ এই গ্রামের আলো এনেছেন, শিক্ষার আলো এনেছেন, এতগুলো বাচ্চাকে শিক্ষিত করেছেন। আপনাকে কুর্নিশ জানাই, এইভাবেই জীবনে এগিয়ে যান। থ্যাংক ইউ দিদি। রূপাদি খেলাটা শেষ করেছে 2 মিনিট 45 সেকেন্ডে। শুভ্রা, ছোটবেলায় চরকির মতন ঘুরেছো, এখন দশভুজার মতো সংসার করছো। আমার সত্যি ছোটবেলাটা চরকির মতন কেটেছে, কেন কি আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল। ছোটবেলা থেকে বিভিন্ন জায়গায় ঘুরেছি, রাজস্থান, পাটনা, শিলিগুড়ি। শিলিগুড়ি জায়গাটা ভীষণ সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। অ্যাডজাস্ট করলাম, বন্ধু বান্ধব পাতালাম। ঠিক 1 বছরের মুখে বাবার আবার ট্রান্সফার। তখন আমার ভাই হয়েছে। মা তখন বললো যে আমি আর পারছি না, এইভাবে মেয়েটাও বারবার কষ্ট পাচ্ছে স্কুল ট্রান্সফার করে, ছেলেটাকেও এবার স্কুলে দিতে হবে, ওকে একটা স্টেবল জায়গা দিতে হবে। তখন আমি আর মা ভাইকে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে শিফট হয়। সেটা হচ্ছে রানাঘাট, চাকদা। ওখানে গিয়ে চলে যাই এবং বাবা তারপরে ধানবাদ, রানীগঞ্জ বিভিন্ন জায়গায় ঘুরেছে। সেই জন্য বাবার সঙ্গে একসঙ্গে থাকাটা, এক পরিবার হিসেবে থাকাটা প্রায় হয়ে ওঠেইনি। থ্রু আউট স্কুল লাইফ প্রচণ্ড মিস করেছি বাবাকে। আমার কোনো পেরেন্টস মিটিংয়ে বাবা যেতে পারতো না, খুব মিস করেছি। এবং সেই সময় দেখেছি মা একা হাতে ছোট্ট ভাইকে নিয়ে, আমাকে নিয়ে কীভাবে কত কষ্ট করে টানাপোড়েন করে সংসার চালিয়েছে। এবং দশভুজা বলবো না, শতভুজা হয়ে সব দিকটা আগলেছে, যতটা পেরেছে চেষ্টা করেছে। তারপর বড় হয়েছি, কলেজ লাইফ কেটেছে। তো দেখলাম যে কিছু একটা করতে হবে, বাবার পাশে দাঁড়াতে হবে। বাবাও এবার বয়স হয়ে যাচ্ছে। ইঞ্জিনিয়ারিং পড়লাম, ফিজিক্সটা খুব ভাল লাগতো, অঙ্কটা খুব ভাল লাগতো এবং লাকিলি কম্পিউটারটা ভীষণ ভাল লাগতো। আমি আমার এইচএসে আমার সাবজেক্ট ছিল কম্পিউটার এবং আমি আমার স্কুলের হায়েস্ট করেছিলাম। তো তখন বাবারও একটা মনে ইচ্ছে ছিল আমার মেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা গ্রো করছে। আমি আইটি নিয়ে পড়াশোনা শুরু করলাম। হস্টেলে থেকে পড়াশোনা করেছি এবং হস্টেলে থাকার, মা আর ভাই থেকেও আলাদা থাকার যে কষ্টটা, সেটাও প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। সম্পূর্ণ একা নিজেকে রেডি করে, অত টাফ আমাদের সিলেবাস কভার করে চাকরি পেয়েছি। চাকরিও করেছি ইনিশিয়াল ডেজে ভীষণ স্ট্রাগল করে। রানাঘাট থেকে, চাকদা থেকে আসতাম উল্টোডাঙায়, সকাল 7টায় রানাঘাট লোকাল ধরতাম, 9টায় আসতাম, অফিস ঢুকতাম 10টায়, অফিস থেকে বেরোতাম রাত্রিবেলা 8টা, 8:30। আবার উল্টোডাঙা থেকে আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে চাকদা, বাড়ি ফিরতে ফিরতে 11টা। এরকম করতে করতে একটা সময় বাবার তখন কলকাতায় ট্রান্সফার হলো। তারপর আমার চরকি জীবনটার একটু অবসান হলো, আমি ফ্যামিলিটা পুরো পেলাম। কিন্তু ফ্যামিলিটা পুরো পেতে পেতেই আমার বিয়ে হয়ে গেল, জাস্ট বিয়ে হয়ে গেল। এবং বিয়ের পর এখন আমার বিয়ের 10 বছর হয়েছে। ও, অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমি মা হয়েছি, আমার 2.5 বছরের একটি সন্তান আছে। ভাগ্যের ফের এমনই, আমার বড় এখন কাজের ক্ষেত্রে বাইরে থাকে, চেন্নাইতে থাকে। তোমার ভাগ্যে একাই থাকা বোধহয় সবসময়, তোমার ভাগ্যে পাশের লোক পাওয়া নেই। এবার আমার বাবা মা বয়স হয়েছে, তো এখন তো বাবা মার সঙ্গে থাকতে পারো। এখন বাবা মার সঙ্গেই আছি। বাবা আমার বয়স হচ্ছে, কিন্তু শ্বশুর শাশুড়ি তার কাছেও তো কেউ নেই, তারও তো ছেলে বাইরে, তাদেরও দায়িত্ব আছে। খুব ভালো থেকো শুভ্রা। থ্যাংক ইউ দিদি। এইভাবেই সমস্ত দিক সামলে জীবনে এগিয়ে যাও। থ্যাংক ইউ। স্টার্ট।
শুভ্রা 3টে সানরাইজ মশলা ডাব্বায় ঢেলেছে 1 মিনিট 59 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দেবযানীদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে শুভ্রা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন রূপাদি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে লক্ষ্মী 5 পয়েন্টস। দেবযানীদি পছন্দ এয়ার ফ্রায়ার, শুভ্রার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। রূপাদির পছন্দ বুকশেলফ, লক্ষ্মীর পছন্দ বেতের সোফা। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনিকেট চার। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবে তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকে আমাদের স্পেশাল গেস্ট আরফিন রেক। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। পৃথিবীর ছবি এসেছে, তো পৃথিবীর শব্দ রয়েছে এরকম কোন একটা গান, বলো। রূপা। পৃথিবী বদলে গেছে, যা দেখে নতুন লাগে। 5 পয়েন্টস। সঙ্গে লালাম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। তুমি আসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে। বলো কি করে বোঝাই ভালোবাসি, সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে। সেই রং দিয়ে তোমাকে আঁকি, বলো কি করে বোঝাই ভালোবাসি। গানের কথা অনুযায়ী তোমাকে কি কি দেওয়ার কথা বলা হয়েছে, বলো। শুভ্রা। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, ধ্যান দিতে চাই। 5 পয়েন্টস। সঙ্গে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটা অক্ষরে সে আটকে যাবে, যেই অক্ষরে সে আটকাবে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শোনাবে। শুভ্রা। कभी तो नजर मिलाओ, कभी तो करीब आओ। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে শাড়ি। বৃষ্টির ছবি এসছে, বৃষ্টি বা বাদল যে কোনো দিয়ে গান শোনাতে হবে, বলো। দেবযানীদি। বাদল বাউল বাজায় 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 রে। 5 পয়েন্টস। বাদল বাউল দিদি আপনাকে একটু যেতে হবে। বাজায় বাজায় রে বাজায়। দেবযানীদির জন্য বিএন ঘাটি আসানসোলের তরফ থেকে সুন্দর শাড়ি। শেষ প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকে এইচকে দত্ত সোনার দিদি, পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। मुसाफिर हूँ यारो, न घर है ना ठिकाना, मुझे चलते जाना है, बस चलते जाना। গানের কথা অনুযায়ী কোন শব্দের সঙ্গে চিঠির সম্পর্ক আছে, বলো। দেবযানীদি। ঠিকানা। 5 পয়েন্টস। সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, দেবযানীদি এবং শুভ্রা, দুজনেই 10 পয়েন্টস।
দুজনের জন্যই কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড। সানফিস্ট মারি লাইফ প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানফিস্ট মারি লাইফের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট গীতশ্রী। হেডফোন রাউন্ড, কানে হেডফোনে গান বাজবে, কিন্তু যে শব্দগুলো পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। সময় পাবে 1 মিনিট, প্রত্যেকটা সঠিক ওয়ার্ড গেস করবে 2 পয়েন্টস করে পাবে। লক্ষ্মী হেডফোন পড়ো। স্টার্ট। পাহাড়, 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 পাহাড়। দড়ি, দড়ি, দড়ি। লাঠি, লাঠি, লাঠি। পতাকা, পতাকা। বরফ, বরফ, বরফ। দড়ি, দড়ি। যেটা পারোনি সেটা হচ্ছে দড়ি। 4টে পেরেছো, 8 পয়েন্টস। গীতশ্রীকে কি বলবে? তোমার মুখটা কি সুন্দর। স্টার্ট। ত্রিশূল, খিচুড়ি, ত্রিশূল, ত্রিশূল, লকেট, লকেট, ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, ঘেউ ঘেউ, জায়গা, জায়গা, জায়গা। ছেকা, অমলেট, অমলেট, কমপ্লিকেট, অমলেট, অমলেট। নেক্সট। যে দুটো পারেননি এবার শুনুন। একটা হলো জায়গা আর একটা হলো কমপ্লিকেট নয়, অমলেট। 3টে পেরেছেন, 6 পয়েন্টস। স্টুডেন্টরা স্কুলে কামাই করতে পারে? না রে না, আর তো পারি না। স্টার্ট। চকচকে, চকচকে। রূপো, রূপো, রূপো। কড়াই, কড়াই। সকাল। ছুটি, ছুটি, টালি, টালি। শাড়ি, টালি, টালি। ছাত্রী। না। যে 3টে পারেননি শুনে নিন। চকচকে, কড়াই আর টালি। 2টো পেরেছেন, 4 পয়েন্টস। স্টার্ট। ভিজে, ভিজে। পিছলা। চরকি, চরকি, চরকি। গল্প, গল্প। যা যা বর, যা যা বর। কাঁচা ফল। যা যা বর, যা যা বর। বন্ধু, বন্ধু। ভিজে, ভিজে। পিঠা। যেটা পারো নেই শুনে নাও। ভিজে, ভিজে।
4টে পেরেছো, 8 পয়েন্টস। গীতাশ্রীর জন্য একটা জোরে হাততালি। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, লক্ষ্মী এবং শুভ্রা, দুজনেই 8 পয়েন্টস। দুজনের জন্যই সানফিশ মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার, লক্ষ্মীর জন্য সালিকলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং ডিনার সেট, শুভ্রার জন্য ননস্টিক কুকওয়্যারের সেট। সেকেন্ড পজিশনে আছে দেবযানী দি, 6 পয়েন্টস। দেবযানী দির জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। থার্ড পজিশনে আছেন রূপাদি, 4 পয়েন্টস। রূপাদি, আপনার জন্য রয়েছে খুকুমণি সিঁদুর ও আলতার তরফ থেকে পুজোর সামগ্রী এবং সঙ্গে গিফট হ্যাম্পার। ত্বকের সুরক্ষায় ব্যবহার করুন খুকুমণি সিঁদুর ও আলতা। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং সানফিশ মারি লাইফের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং রুটি মেকার। প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাতে হবে। এবার বলো দেবযানী দি। হলুদ। বুঝিয়ে দিন। হরিণের হ, শালুকের লয় হস্যু আর কদমের ড। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট এবং রুটি মেকার। দ্বিতীয় প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। পাশাপাশি ক্লু, বরফ ঢাকা যাকে পান, দুর্গম পথে অভিযান। ওপর নিচের ক্লু, মনে তুমি রেখে দাও, না হারিয়ে এগিয়ে যাও। এবার বলো শুভ্রা। পাশাপাশি হচ্ছে হিমালয় আর ওপর নিচে হচ্ছে মনোবল। 20 পয়েন্টস। সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। 3 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। সুর করে পড়া শুরু প্রাইমারি ক্লাসে, শেষ অক্ষর বাদ দিলে পদবীর পাশে। এবার বলো দেবযানী দি। নামতা। বুঝিয়ে দিন। সুর করে পড়া, নামতা পড়া, আর শেষ অক্ষর মানে তা বাদ দিয়ে দিলে নাম পদবীর পাশে। 20 পয়েন্টস। সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। বাঁদিকে একটা শব্দ এসছে, ডান দিকে অনেকগুলো শব্দ আছে। ডান দিক থেকে 3টে শব্দ চুজ করে বাঁদিকে শব্দের পরে বসালে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো রূপাদি। ডাক টিকিট, ডাক বাংলো আর ডাক নাম। 20 পয়েন্টস। সঙ্গে সিধু চাকরি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 24 ইঞ্চেস এলইডি টিভি। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, যদি ভুল করো মাইনাস হবে 20 পয়েন্ট। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে দুজন আছো, দেবযানী দি যার স্কোর হচ্ছে এখন 76 এবং শুভ্রা 53। সবাই খেলতে পারবে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। 2টো শব্দে উত্তর, তয়কার আর ত দেওয়া রয়েছে। এবার বলো শুভ্রা। বুদ্ধিতে বাজিমাত। শুভ্রা বলছে বুদ্ধিতে বাজিমাত, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। দেখা যাক।
শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শুভ্রা সাহা with 83 পয়েন্টস। এটা তোমার লক্ষ্মী মেমেন্টো। রূপাদি আপনার, এটা দেবজানীদের উইনারের ট্রফি শুভ্রা। দিদি নাম্বার 1 এর ব্রাঞ্চ। এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। দিদি নাম্বার 1 এর স্যাশ। মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। এইচ দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। নতুন জীবন শুরু করার জন্য শুভ্রার জন্য দর্শন সুপার 3 আগরবাতির তরফ থেকে গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতো বিদায় চাইছি, দেখা হবে আগামীকাল। ভালো থাকুন, সবাইকে নমস্কার।